আজকে আপনি পত্রিকা নিউজ দেখবেন যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে। আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কোন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন এবং তিনি মানে কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন। সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে। এরপরে তাকে আর ওই জায়গায় কথা বলতে দিত না। আপনি আমাদের সংসদ নেতাকে দেখবেন তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন, কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। শুধু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মাছর ন্যায় বড় মাছ ছোট মাছকে গিলে খায়, আর বিএনপির এই সংসদীয় স্বৈরতন্ত্রে ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। কিন্তু আমরা 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ যতদিন আছে আপনাদেরকে আমরা গণ রায়ের বিরুদ্ধে যেতে দেব না। যদি যেতে চান তাহলে যতই বাংকার করেন, যতই টানেল করেন, কোনো লাভ হবে না। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে সরকার সংসদীয় সার্বভৌমত্বের কথা বলছে, কিন্তু সরকার সংসদীয় সার্বভৌমত্বের নামে যে জিনিসটা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে সেটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র। এবং আমাদের বিরোধী দলের সর্বমোট আসন হচ্ছে 78টা। কিন্তু আপনারা দেখেছেন এই সেশনটা যতটুকু গেল, আমরা কি দেখলাম? বিরোধী দলের অন্তত 10-15 জন কথা বলেছেন জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, সংস্কার পরিষদের ব্যাপারে। কিন্তু এই যে 213 আসন বিশিষ্ট একটা 2/3 দল, তাদের কয়জনকে আমরা কথা বলতে দেখেছি? একজন কথা বলেন, পাশে দিয়ে আরেকজন কথা বলেন, অর্ধেক। এবং যিনি আবার যখন কথা বলেন, অর্থাৎ আইনমন্ত্রী, মিথ্যা কথা ছাড়া একটা সত্য কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। এবং তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই বিষয়ে, গুমের বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে যারা কাজ করেছেন তারা দেখিয়েছেন তিনি ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে অন্তত 10 থেকে 15টি অসত্য তথ্য, মানে তাদের ভাষা হচ্ছে অসত্য, মিথ্যা বলা যাবে না, অসত্য তথ্য দিয়েছেন জাতিকে। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তিনি আর আইনমন্ত্রী হিসেবে থাকতে পারেন না। এবং তারা একজন চিফ প্রসিকিউটর বানিয়েছেন যিনি মানবতা বিরোধী অপরাধ এবং ফৌজদারি অপরাধের পার্থক্য বোঝে না। ফলে এই হচ্ছে বাংলাদেশে বিএনপি। এবং আপনারা জানেন যে বিএনপির এই খাসলত এটা কিন্তু নতুন না। বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দেওয়া এটা বিএনপির একটা ঐতিহাসিক সিলসিলার মধ্যে আছে। এবং তারা যে পথ দেখিয়েছে, আমি একটা আলোচনায় বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ বিএনপি যে রাস্তা দেখিয়ে গেছে ওটা তারা করতে পারে নাই, সেই কাজগুলোই আবার এসে আওয়ামী লীগ করে দেখিয়েছে, খুব সাকসেসফুলি করেছে। সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরে গোমর কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা তিনি ট্রফি দিয়ে আসছেন। এই ট্রফি কি প্রধানমন্ত্রীর পদ? এটা তো আজকে প্রমাণ হচ্ছে। নির্বাচনে যে কারচুপি করা হয়েছে বা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয়, এটা যে সত্য, এটা উপদেষ্টা রেজওয়ানার বক্তব্যের পরে আর নতুন করে বলার কিছু নাই। তিনি বলেছেন যে আমাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেওয়া হয়নি। তাহলে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকে যারা 51% ভোট পেয়ে 70% ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের তো কাছের ঘরে বসে ঢিল ছোড়ার মতো অবস্থা। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে জামাত ইসলামীর নেতৃত্বে 8টি রাজনৈতিক দল তারা আন্দোলন করতেছিল এই 5 তারিখের পরিবর্তনের পরে যে সংস্কার, বিচার এবং নির্বাচন হতে হবে। সংস্কার প্রশ্নে যে কি হয়েছে তা তো আপনারা দেখছেন যে আজকে গণভোটের পরেও, গণভোট বিজয়ী হওয়ার পরেও তারা তা মানছে না। বিএনপি বিশ্বাস ভঙ্গ করেছে, বিএনপিও। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে সেদিন হয়তো আমি একটু বিপরীত জায়গাতে ছিলাম,
কিন্তু ওইখানে যেই সমস্ত বক্তব্য উপস্থাপনা হতো, বিষয় অবতারণা হতো, এই সালাউদ্দিন সাহেবের মুখের দিকে তাকিয়ে কিন্তু এগুলো অনেকটা নির্ভর হতো। সেখানে আমরা যে আরও যেই দলগুলো ছিলাম, তিনি যেইভাবে কথা বলেন বা যেই ধারায় কথা বলেন, টোটাল কমিশনই তো তার দিকে অনুকরণ করে তারপর ওইভাবে সিদ্ধান্ত নেওয়া হতো। এবং সবগুলো সিদ্ধান্ত কিন্তু এই বিএনপির তাকে সামনে রেখে নেয়ার পরে তারপরে আজকে কেন তারা ইউটার্ন নিয়েছে? আজকে 8 দলের দাবি ছিল যে প্রথমে বিচার করতে হবে, সেই বিচারের জায়গা আজকে প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে আমরা দেখলাম যে তাজুল ইসলামের মতো একজন সাহসী এবং দক্ষ আইনজীবীকে সেখান থেকে সরিয়ে দিয়ে আজকে কি করা হচ্ছে? আপনারা কেন স্পিকার শারমিনকে গ্রেপ্তার করলেন? কে বলেছিল গ্রেপ্তার করতে? গ্রেপ্তার করার পরে আবার আপনি তাকে ছেড়ে দিলেন কেন? এত মানবিকতা কেন? আমরা তো দেখেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শারমিনের বেলায় আপনারা মানবিকতা দেখালেন, অলরেডি জামিন দেওয়া শেষ। সাবের চৌধুরীর বেলায় একই কাজ করেছেন। তার মানে আজকে আপনাদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একে একে প্রমাণ হচ্ছে যে আপনারা ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় এসেছেন। তারেক রহমান সাহেব বলেছিলেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা খুবই ক্রিটিক্যাল হবে, খুবই ক্রিটিক্যাল হবে। আমরাও অবস্থা দৃষ্টে যেভাবে সারা দেশে 11 দলীয় জোটের জোয়ার এসেছিল, আমরা ভেবেছিলাম যারাই ক্ষমতায় যাবে হয়তো 10টা 15টা আসনের ব্যবধান হবে, কিন্তু এই যে প্রায় 212টা 14টা আসন যারা দিয়েছে, আজকে তারাই তাদের পক্ষে তারা কাজ করছে। আওয়ামী লীগ এবং এদেশের সংখ্যালঘুদেরকে নির্বাচনের 2 দিন আগে ভারতের ইশারায় সরাসরিভাবে তাদেরকে বিএনপির পক্ষে দাঁড়া করানো হয়েছিল। যার কারণে বলবো, যেভাবেই হোক আপনারা সরকারে গেছেন, আপনারা আজকে এই গণভোটের রায় মেনে নেন। যদি গণভোটের রায় মেনে না নেন, আমরা জানি যে আপনারা আন্দোলন সংগ্রাম কি পারেন। দীর্ঘ 20 বছর আপনাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি। ঈদের পরে, কোরবানির পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে আমরা কিন্তু এই রাস্তায় যাব না। অলরেডি গতকালকেই কিন্তু সালাউদ্দিন সাহেবের কণ্ঠ কিছুটা পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা পরিকল্পিতভাবে কর্মসূচি দিলে পুরোটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে আরেকটা কথা বলে শেষ করব। আমি তখন বিএনপির সাথে খুবই কাছাকাছি, তখন নিম্নকক্ষে পিআর নিয়ে দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছিল। আপনারা যদি এই দাবিতে আরেকটু অনড় থাকতে পারতেন তাহলে পুরো ব্যবস্থাই কিন্তু আপনারা পেয়ে যেতেন। কিন্তু তখন আমরাও আতঙ্কে ছিলাম যে আপনাদের আন্দোলন বোধহয় যেভাবে চলছে এটার একটা পূর্ণতা পাবে, বা অথবা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দাবিকে মেনে নিতে তারা বাধ্য হবে। কিন্তু সেখান থেকে একটু ডিলে হওয়ার কারণে সেখানে কিন্তু নিম্নকক্ষের পিআর আর আমরা পাই নাই। যেই উচ্চকক্ষের পিআরে গণভোটে পাশ হওয়ার কথা তাও আজকে তারা কিন্তু করতে চাচ্ছে না। যার কারণে আমাদের পুরো প্যাকেজ গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমাদের এখন দ্বিতীয় কোনো দাবি নেই। একটাই দাবি যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে আমাদের বুদ্ধিজীবী, আমাদের বিভিন্ন পেশার মানুষের সামনে আমরা আজকে অঙ্গীকার করছি যে আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।